কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সামনে আবার আমি সাইকোলজির ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার সাথে যদি থার্ড ইয়ার স্টুডেন্টরা থাকো তাহলে একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝবো যে আমি এই সফলভাবে আমার লাইভ কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছি। আর যদি ক্লিয়ার শোনা যায় তাহলে একটু কমেন্ট করে জানাও। যদি দেখা যায় ঠিক মতো, শোনা যায় ঠিক মতো, তাহলে কমেন্ট করে জানাবা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে একজন বোধহয় আমার সাথে যুক্ত হয়েছে। আশা করি ধীরে ধীরে আরও অনেকেই যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে যুক্ত হচ্ছে। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ, অনেক অনেক ধন্যবাদ এই কমেন্ট করার জন্য। এবং আমি এটা এখন শিওর যে আমি সফলভাবে সুন্দরভাবে লাইভ কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছি। বেশ কিছুদিন ক্লাস বন্ধ ছিল। আশা করি এই দিনগুলো তোমরা অনেক ভালো কাটাইছো। কিছুটা রিল্যাক্স, সাথে সাথে হলো যে পরিবারের সাথে থাকার যে মজা, সব কিছু হয়তো বা খুব সুন্দরভাবে তোমরা এই দিনগুলোকে পার করছো। ছুটি শেষে আবার আমরা শুরু করছি ক্লাস। আজকে থেকেই তোমাদের, গতকাল থেকে তোমাদের আবার ক্লাস শুরু হয়েছে। সবার অনলাইন ক্লাস শুরু হয়েছে। আশা করি এখন থেকে আবার তোমরা শুধু পড়াশোনা এবং আরও তো অন্যান্য দৈনন্দিন কর্মকাণ্ড থাকবেই, তার সাথে পড়াশোনা এবং আমাদের এই বোটানি ডিপার্টমেন্ট থেকে প্রচারিত যে লাইভ ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আবার তোমাদের জীবনের অংশ হিসাবে গতকাল থেকে আবার শুরু হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আছি। কে আগামী কিছু সময় থাকবো, আমার সাথেও তোমরা থেকো। সেই আশায় আমরা আজকে আমাদের টপিক শুরু করতে যাচ্ছি। খেয়াল করো, লাস্ট ক্লাসে আমরা বোধহয় জায়ান্ট ক্রোমোজোম নিয়ে আলোচনা শুরু করছিলাম। জায়ান্ট ক্রোমোজোম মানে বৃহৎ আকৃতির স্পেশাল টাইপের কিছু ক্রোমোজোম আছে। স্পেশাল টাইপের যে ক্রোমোজোমগুলো আছে তার মধ্যে যারা অতিকায়ী, মানে বেশ অনেক বড়, যাদেরকে আমরা দৈত্যাকার বলে থাকি। তাহলে দৈত্যাকার যে ক্রোমোজোমগুলো আছে বা অতিকায়ী বড় ক্রোমোজোম যেগুলো আছে, তাদেরকে নিয়ে আলোচনা শুরু করছিলাম। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রথম আলোচ্য বিষয় ছিল হলো পলিটিন ক্রোমোজোম। পলিটিন ক্রোমোজোম কেন এই ক্যাটাগরিতে পড়ছিল? কারণ পলিটিন ক্রোমোজোমের সাইজ অনেক বড়, গতানুগতিক ক্রোমোজোমের থেকে অনেক বড় সাইজের হয়ে থাকে পলিটিন ক্রোমোজোম। তো সেই পলিটিন ক্রোমোজোম হলো জায়ান্ট ক্রোমোজোমের একটা ভেরিয়েন্ট, যেটা নিয়ে আমরা গত ক্লাসে ডিটেল স্টাডি করে ফেলছি। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যেটা, সেটা হলো ল্যাম্প্রাস ক্রোমোজোম। তোমরা দেখবা তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনে ল্যাম্প্রাস ক্রোমোজোম আজকের টপিক হিসাবে নির্ধারণ করা হয়েছে। তো সেই ল্যাম্প্রাস ক্রোমোজোম নিয়ে আজকে আমরা ডিটেল স্টাডি করব। আশা করি এই ক্লাসের পরে তোমরা ল্যাম্প্রাস ক্রোমোজোম সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। তাহলে আমরা এখন আর কথা না বাড়িয়ে সরাসরি ল্যাম্প্রাস ক্রোমোজোম বোঝার জন্য আগে আমাদেরকে ল্যাম্প চিনতে হবে, ব্রাশ চিনতে হবে, তারপর ল্যাম্প্রাস ক্রোমোজোম চিনলে ভালো হবে। তাহলে ল্যাম্প শব্দের অর্থ বাতি, এটা তোমরা সবাই জানো। তবে এই যে বাতির কথা আমি এখন বলছি, এই বাতিগুলা গতানুগতিক যে বাতি সেইটা না। খেয়াল করো, আগেকার দিনে আমরা এই জাতীয় এক ধরনের বাতি ব্যবহার হইতে দেখতাম। এখনও যদি তুমি কোনো জাদুঘরে যাও, কোনো মিউজিয়ামে যাও, তাহলে দেখবা আগেকার দিনে রাজা বাদশাহ বা সাধারণ মানুষের বাড়িতেও এই টাইপের হলো বাতি থাকতো। তো এই বাতিগুলা যদি আমরা দেখি, তাহলে এই বাতিতে তেল রাখার জন্য জায়গা থাকে, তারপর থাকে হলো ফিতা। এই যে দেখো, যে এখানে যদি আমরা দেখি, তাহলে এই বাতির এখানে কি তেল রাখার জায়গা, এই হলো সেই ফিতা। এইটাকে আমরা বলে থাকি ফিতা। এই ফিতাটা কি করে, তেলটাকে করে চষে নেয় এবং ওই ফিতাতে আগুন জ্বালানো হয়। আর তার মাথায় থাকে দেখো এই চিমনি থাকে। এই চিমনিটা দেওয়ার কারণ যেন আগুনটা বাতাসে নিভে না যায়। তাহলে এই হলো সেই ল্যাম্পের চিমনি। ওকে, কাঁচ নির্মিত চিমনি এইটা। তো দেখো, এই যখনই ভেতরে আগুন জ্বালানো হতো, ল্যাম্প জ্বলতো, তখন অনেক সময় কিন্তু কালি হতো। মানে কালিতে প্রায়ই হলো এই যে ল্যাম্প, সেই ল্যাম্প হলো কালো হয়ে যেত, কালি লেগে কালো হয়ে যেত। তো এই ল্যাম্পকে পরিষ্কার করার জন্য তখন ঘরে ঘরে এক ধরনের ব্রাশ থাকতো। যাদের ঘরে ল্যাম্প থাকতো তাদের ঘরে এক ধরনের ব্রাশও থাকতো। সেই ব্রাশটাকে আমরা বলে থাকি ল্যাম্প ব্রাশ। বর্তমানে আমরা যেটা বাচ্চাদের ফিডার বোতল বা ফিডিং যে বোতলগুলো আছে,
সেই ফিডিং বোতলকে পরিষ্কার করার জন্য আমরা যে ব্রাশগুলোকে দেখে থাকি, এই যে দেখো সেই ফিডিং বোতল যেটারে বলা হচ্ছে, ফিডিং বোতলের ক্লিনকারী যে ব্রাশ, এই টাইপের ব্রাশই মূলত ল্যাম্পের চিমিনি ওয়াশের জন্য ব্যবহার করা হতো। তাই এই জাতীয় ব্রাশকে আমরা বলে থাকি হলো ল্যাম্প ব্রাশ তখনকার যুগে। বাট এখন ওই ল্যাম্পও নাই, ওই ব্রাশও নাই, বাট ব্রাশ আছে, সেই ব্রাশ এখন অন্য কাজে ব্যবহৃত হয়। এই টাইপেরই ব্রাশ তখন ছিল। তাহলে ধরে নাও এইটা হলো সেই ল্যাম্প ব্রাশ, খেয়াল করো এইটা হলো ল্যাম্প ব্রাশ। আর ল্যাম্প তো আমি দেখাইলাম, ল্যাম্পের চিমনি পরিষ্কার করার জন্য যে ব্রাশগুলো ব্যবহার করা হয় সেইটাই মূলত ল্যাম্প ব্রাশ। এখন প্রশ্ন হলো, স্যার এই ল্যাম্প ব্রাশের সাথে তাহলে ক্রোমোজোমের মানে সম্পর্কটা কি? অবশ্যই আছে। সেই কারণে ক্রোমোজোমটার নাম হয়েছে ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। আমি এবার সেই বিশেষ টাইপের বা স্পেশাল টাইপের ক্রোমোজোমটাকে যদি তোমাদের সামনে ধরি, দেখো অলমোস্ট দেখো দেখতে ওই ল্যাম্পের, যখন মাইক্রোস্কোপে দেখা হয় এইটাকে রং করে, তখন অলমোস্ট এই ল্যাম্প পরিষ্কারকারী যে ব্রাশ, সেই ব্রাশের মতো দেখায়। এটা মাইক্রোস্কোপিক ভিউ, একেবারে এই যে ছবিটা দেখছো এটা একেবারে বাস্তব ছবি, এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নাই। খেয়াল করো, তাহলে এই যে এখান থেকে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই অংশটুকুই কিন্তু সেই ক্রোমোজোমটা, ক্রোমোজোমের এক অংশ। এই অংশটুকুই সেই ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। দেখো দেখতে কিন্তু সেই ব্রাশের মতোই মনে হচ্ছে, ল্যাম্প পরিষ্কারকারী ব্রাশের মতো। যেমন ব্রাশটাতে একটা অক্ষ থাকে, এখানেও দেখো অক্ষ আছে। ব্রাশটাতে যে ব্রেসেলের মতো গঠনগুলো থাকে, ব্রেসেলের মতো, এখানে দেখা এমন ব্রেসেলের মতো গঠনগুলো আছে। তাই মাইক্রোস্কোপে যখন এই বিশেষ টাইপের ক্রোমোজোমগুলোকে দেখা হয়, তখন সেটা দেখতে ল্যাম্প পরিষ্কারকারী ব্রাশের মতো বলে মনে হয়। দ্যাট ইজ ওয়াই এই ধরনের ক্রোমোজোমগুলোর নাম দেওয়া হয়েছে ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। তো যাই হোক, দেখো যে ঘটনাটা বলছি যে নামকরণ ল্যাম্প ব্রাশ, এই নামটা হয়েছে আজ থেকে 130 বা তারও বেশি বছর, 128 বছর আগে, 128 বছর আগে নামকরণ করা হয়েছে। তখন কিন্তু ঘরে ঘরেই ল্যাম্প ছিল এবং সবাই ল্যাম্প ব্রাশকে চিনত, এবং সেই ল্যাম্প ব্রাশগুলো দেখতে এরকমই হতো। তখনকার ল্যাম্প ব্রাশের ডিজাইন অনেকটা এরকমই হতো। কিন্তু 128 বছর পরে আমাদের কাছে হয়তো বা এই জাতীয় নাম একটু ফানি টাইপের লাগতে পারে, বাট তখন এই ল্যাম্প ব্রাশ নামটা কিন্তু যথার্থ ছিল। তাহলে এখন প্রশ্ন যে এই নামটা অ্যাকচুয়ালি দিছিল কে? একজন ভদ্রলোক, ভদ্রলোকের নাম হলো রুকান্ট। রুকান্ট নামে একজন ভদ্রলোক এই ক্রোমোজোমটাকে নামকরণ করেন হলো ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম। বাট রুকান্ট কিন্তু এই ক্রোমোজোমকে আবিষ্কার করেন নাই। আবিষ্কার করছেন কে? ফ্লেমিং। আমরা ফ্লেমিংয়ের নাম আগেও জানি। নর্মাল সাধারণ ক্রোমোজোমের আবিষ্কার এবং সাধারণ ক্রোমোজোমের গঠন সংক্রান্ত অনেক তথ্যাদি এই গবেষণা, এই ফ্লেমিংয়ের গবেষণা থেকে বের হয়ে এসছে। তার মানে ক্রোমোজোম সংক্রান্ত অনেক তথ্য উপাত্ত এই ফ্লেমিংয়ের গবেষণা থেকে বের হয়ে আসছে। এই ফ্লেমিং সাহেবই 1882 সালে প্রথম হলো এই ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম আবিষ্কার করেন। ওকে, নাম দেন, তখন উনি নাম দেন নাই, তখন ওই ক্রোমোজোম নিয়ে আরও গবেষণা উনি করতে থাকেন। পাইছিলেন কোথায়? প্রথম পাইছিলেন হলো এই একটা বিশেষ প্রাণী, তোমরা হয়তো বা চিনে থাকবা, এই প্রাণীকে আমরা বলে থাকি স্যালামেন্ডার। খেয়াল করো, এই যে স্যালামেন্ডার নামে এক ধরনের প্রাণী আছে, এক ধরনের সরীসৃপ বলে, যারা বুকে ভর দিয়ে হাঁটে তাদেরকেই তো আমরা সরীসৃপ বলি। এই যে দেখো স্যালামেন্ডার। তাহলে এই স্যালামেন্ডারের ও সাইট থেকে, ও সাইট, এখন প্রশ্ন হলো যে ও সাইট কি? অবশ্যই ও সাইট নিয়ে আলোচনা করব, আগে স্যালামেন্ডারকে চিনো। এই যে স্যালামেন্ডারকে দেখাচ্ছি, এদের ও সাইট থেকে প্রথম এই ফ্লেমিং সাহেব হলো এই ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম আবিষ্কার করেন। ওকে, কত সালে? 1882 সালে। পরবর্তীতে 10 বছর পর, এর মাঝে আরও গবেষণা চলছে এই ক্রোমোজোম নিয়ে। পরবর্তীতে আরও অনেক জায়গায়, আরও অনেক প্রাণীতে পাওয়া গেছে, তাদের ও যেখানেই পাওয়া গেছে ম্যাক্সিমামই তাদের ও সাইডেই পাওয়া গেছে। এই জন্য ও সাইটটা কী সেটা আমাদের বুঝতে হবে, আর কেনই বা ও সাইডে থাকে সেটা আমাদের জানতে হবে। তাহলে শুধু এই সরীসৃপ অর্থাৎ স্যালামেন্ডার না, আরও নানান সরীসৃপ, পাখি, এমনকি ম্যামাল, রেপটিলিয়া, ঠিক আছে, রেপটিলিয়াই তো হলো অ্যাকচুয়ালি রেপটিলিয়াই হলো সরীসৃপ, ইংরেজিতে রেপটিলিয়া বলি, বাংলায় আমরা বলি সরীসৃপ। এছাড়া অ্যামফিবিয়া অর্থাৎ উভচর, এই জাতীয় নানান নানান হলো ক্যাটাগরির প্রাণীতে, কিছু কিছু প্রাণীর ও সাইটে এই বিশেষ ধরনের ক্রোমোজোম থাকতে দেখা যায়। ক্রোমোজোমটার নাম হলো ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম।
তাহলে এই 10 বছরে আরও অনেক গবেষণা হয়েছে। 1882 সালে যখন ফ্লেমিং দেখলেন প্রথম ক্রোমোজোমটাকে, তার পরবর্তী 10 বছরে এটা নিয়ে আরও অনেক মানে গবেষণা হয়েছে, অনেক তথ্য উপাত্ত কালেক্ট হয়েছে। তখন দেখা গেছে শুধু এদের না, যে বললাম পাখি, কিছু ম্যামাল, কিছু কি হলো উভচর এবং আরও কিছু সরীসৃপের হলো ও সাইটে হলো একটা বিশেষ সময়, ও সাইডেও কিন্তু সবসময় পাবে না, ও সাইডের একটা বিশেষ স্টেজে গিয়ে বা একটা বিশেষ পর্যায়ে গিয়ে এই ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখা যায়। ওনারা এইগুলা ধীরে ধীরে আবিষ্কার করলেন। আবিষ্কার করার পর ওই যে বললাম রুকান্ট নামে ভদ্রলোক, ওই ভদ্রলোক কি করলেন, নামকরণ করলেন। আচ্ছা, এই যে অন্যান্য জায়গায় যে আবিষ্কার হয়েছে, এই 10 বছরেই যে সব আবিষ্কার হয়েছে তা না, পরেও অনেক তথ্য আরও কি আবিষ্কার হয়েছে যে কোথায় কোথায় পাওয়া যায়, সেটা আরও ওই 10 বছরের মধ্যেই যে শুধু না, তারপরেও কিন্তু আবিষ্কার হয়েছে। যাই হোক, এক কথায় আমরা বলতে পারি যে বর্তমানে আমাদের কাছে জানা যে ও সাইটেই মূলত এই ল্যাম্প্রাস ক্রোমোজোম থাকে। কাদের? এই সরীসৃপ, অ্যামফিবিয়া, পাখি, কিছু ম্যামাল, এদের হলো ও সাইটে এই ল্যাম্প্রাস ক্রোমোজোম থাকে। ওকে, তাহলে প্রথম দেখলেন কে? ফ্লেমিং। তাই উনি কি আবিষ্কারক। নামকরণ করলেন কে? নামকরণ করলেন রুকান্ট। কত সালে? 1892 সালে, অর্থাৎ 10 বছর পর নামকরণটা হলো। এখন যে প্রশ্নটা ঘুরে ফিরে মাথায় আসবে সেটা হলো ওসাইটটা কি। ওসাইট নিয়ে একটু আলোচনা করি। আমাদের ক্ষেত্রে ওসাইটটা দিয়ে একটু বর্ণনা দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখন এখানে একটা ছবি দেখাবো। এই ছবিতে মিওসিস সেল ডিভিশনটাকে শো করা হয়েছে। খেয়াল করো, মিওসিস সেল ডিভিশন শো করা হয়েছে। মিওসিস কোথায় হয় আমরা জানি? জনন মাতৃকোষে। আমরা জানি জনন মাতৃকোষে মিওসিস সংগঠিত হয়। জনন মাতৃকোষ কি? যে কোষ থেকে জনন কোষ অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন হয়, সেই কোষগুলাকে আমরা বলে থাকি জনন মাতৃকোষ। তাহলে এখানে আমি তোমাদেরকে একটা জনন মাতৃকোষকে দেখাবো। খেয়াল করো, এই জনন মাতৃকোষগুলা যখন রূপান্তরিত হয় ইসের কি বলে, ওই স্যালামেন্ডারের বা ওই যে বললাম কিছু সরীসৃপ, কিছু পাখির, কোন জনন মাতৃকোষ? স্ত্রী জনন মাতৃকোষ। রূপান্তরিত হয়ে প্রথম যে কোষটা তৈরি হয়, যে কোষে পরিণত হয়, সেইটাকে আমরা বলে থাকি ওসাইট। কি বলি? ওসাইট। এই হলো সেই ওসাইট। তার মানে এই ওসাইটটা দেখো ধাপে ধাপে কি হবে? রূপান্তরিত হবে, তারপর কি বিভাজিত হবে এবং এক সময় ফাইনালি গিয়ে কি তৈরি করবে? ডিম্বাণু তৈরি করবে। কি তৈরি করবে? ডিম্বাণু। এই যে আমরা যদি দেখি তাহলে এই হলো সেই ডিম্বাণুটা। ঠিক আছে। আর এরা কি ওসাইট না, সরি, এরা ওসাইট, এদেরকে আমরা বলে থাকি সেকেন্ডারি ওসাইট। আর এই যে প্রথমে যেটা ছিল সেটারে আমরা বলে থাকি, এই যে এইটা একটা প্রাইমারি ওসাইট, এটা প্রাইমারি ওসাইট, এইটা প্রাইমারি ওসাইটেরই কি একটা রূপান্তরিত অবস্থা। আর প্রাইমারি ওসাইট যখন বিভাজিত হয় তখন আমরা দুইটা কোষ পাই। তার মধ্যে একটা কোষকে আমরা বলি সেকেন্ডারি ওসাইট, আর একটারে আমরা বলি ফার্স্ট পোলার বডি। এটা আমাদের ক্ষেত্রে বলছি। তাহলে এই হলো ওসাইটের হিসাব। তাহলে এটা সেকেন্ডারি ওসাইট, আর এই যে উপরে প্রথম দিকে যারা আছে এরা সবাই প্রাইমারি ওসাইট। ওকে, তাহলে এই প্রাইমারি ওসাইটগুলা কাদের ক্ষেত্রে? স্যালামেন্ডার বা ওই যে যাদের কথা বললাম, তাদের প্রাইমারি ওসাইটটা কি হবে? যখন ধাপে ধাপে কি রূপান্তরিত হবে এবং বিভাজিত হওয়ার চেষ্টা করবে, এরই একটা পর্যায়ে গিয়ে আমরা কাকে দেখতে পাবো? আমরা এই ল্যাম্প্রাস ক্রোমোজোমদেরকে দেখতে পাবো। তার মানে তুমি কোনো দৈহিক কোষে কিন্তু ল্যাম্প্রাস ক্রোমোজোম পাবা না। এরা কারা? এই যে সরীসৃপ বলো বা এই যে কিছু পাখির কথা বললাম, কিছু অ্যামফিবিয়ার কথা বললাম, তাদের যখন মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন কোষ, অর্থাৎ তাও কোন জনন কোষ? ডিম্বাণু, অর্থাৎ ফিমেল জনন কোষ তৈরি হয়, শুধুমাত্র ফিমেল বডিতে তুমি এই ক্রোমোজোমগুলো ক্লিয়ার দেখতে পাবা। খেয়াল করো, তাহলে এইটা ধরে নাও স্যালামেন্ডারের হলো জনন মাতৃকোষ। তাহলে এই জনন মাতৃকোষটা বিভাজিত হয়ে প্রাইমারি ওসাইট হয়েছে, এটা প্রাইমারি ওসাইট। প্রাইমারি ওসাইট থেকে সেটা মোটা তাজা হলো, তারপর বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করলো। এর মাঝে কোনো এক সময়, সেই সময়টা কি? আমরা জানি মিওসিস দুইটা ধাপে সম্পন্ন হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। এখান থেকে এই পর্যন্ত ঘটনাটাকে আমরা বলে থাকি মিওসিস 1, আর এখান থেকে পরবর্তী স্টেজটুকুকে আমরা বলে থাকি মিওসিস 2। আমরা কিন্তু আগে থেকেই মাইটোসিস, মিওসিস পড়ে এসেছি, নলেজ কিন্তু এখানে কতটা কাজে লাগছে। তাহলে মিওসিস 1-এ
মিওসিস ওয়ানের যে জাইগোটিন নামে, মিওসিস ওয়ানের হলো প্রোফেজ ওয়ান, আমরা জানি মিওসিসেও প্রোফেজ আছে, আবার মিওসিস ওয়ানেও প্রোফেজ আছে, মিওসিস টুয়েও প্রোফেজ আছে। তাহলে মিওসিস ওয়ানের যে প্রোফেজ সেটাকে আমরা বলি প্রোফেজ ওয়ান, মিওসিস ওয়ানের যে প্রোফেজ সেটাকে আমরা বলি প্রোফেজ ওয়ান। তাহলে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ ওয়ানের একটা উপধাপের নাম হলো জাইগোটিন। ওই জাইগোটিন ধাপের শেষ পর্যায়ে গিয়ে, খেয়াল করো, জাইগোটিন ধাপের শেষ পর্যায়ে গিয়ে মূলত আমরা এই ওসাইট থেকে ওসাইটের কোষগুলাতে এই ল্যাম্ব্রাস টাইপের ক্রোমোজোম দেখে থাকি। তার আগে কিন্তু ভালো মতো দৃষ্টিগোচর হয় না। ওকে, এবং এই ডিপ্লোটিন দশার শেষের আবার কিন্তু প্যাকাইটিন দশা শুরু হয়, এবং প্যাকাইটিন দশার শুরুতেই আমরা কি দেখি, কায়াজমা সৃষ্টি হইতে দেখি এবং সেখানে ক্রসিং ওভার সংগঠিত হইতে দেখি। কায়াজমা বলতে আমরা জানি দুইটা ক্রোমোজোমের দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে এক্স আকৃতির সংযোগ সেটাকে বলা হয় কায়াজমা, মনে রেখো এটা। তাহলে মোটামুটি আমরা এখন ও সাইট কি সেটা বুঝলাম, এবং এই ও সাইটেই শুধুমাত্র আমরা কি দেখে থাকি, একটা নির্দিষ্ট স্টেজটা কি, প্রোফেজ ওয়ানের কোনটা, প্রোফেজ ওয়ানের জাইগোটিন যে উপপর্যায়টা, সেই উপপর্যায়ের শেষের দিকে আমরা ক্লিয়ারভাবে এই ল্যাম্ব্রাস ক্রোমোজোমগুলো দেখে থাকি। ওকে, তাহলে এবার আমাদের ল্যাম্ব্রাস ক্রোমোজোমের গঠন বোঝার পালা, যে ল্যাম্ব্রাস ক্রোমোজোম তাইলে কিভাবে গঠিত হয়। আমরা জানি প্রতিটা ক্রোমোজোমে দুইটা করে ক্রোমাটিড থাকে। খেয়াল করো, দুইটা করে ক্রোমাটিড, কারণ ইন্টারফেস দশায় কিন্তু কি হয়, ডিএনএ রেপ্লিকেশন ঘটে একটা ক্রোমাটিন থেকে দুই ক্রোমাটিনের সৃষ্টি হয়। তাই আমরা যখন এখানে আসব, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ ওয়ানের জাইগোটিন উপধাপে আসব, তখন কিন্তু প্রতিটা ক্রোমোজোমে দুইটা করে ক্রোমাটিড থাকবে। তাহলে ল্যাম্ব্রাস ক্রোমোজোমের ক্ষেত্রে মনে করো এইটা একটা ক্রোমাটিড, আমি পরে আর একটা ক্রোমাটিডকে দেখাবো। এই ক্রোমাটিডকে আবার আমরা সাধারণভাবে ক্রোমোনেমাও বলে থাকি। তাহলে এই হলো সেই ক্রোমাটিড। এই ক্রোমাটিড কিছু দূর গিয়ে কি হয়, এইভাবে কুণ্ডলিত হয়, এই যে এইভাবে কুণ্ডলিত হয়। কিসের ক্ষেত্রে? ল্যাম্ব্রাস ক্রোমোজোমের ক্ষেত্রে, ছোট্ট কুণ্ডলন। তারপরে এখান থেকে কি হবে, এই যে কুণ্ডলন হবে এখানে, তারপরে এই জায়গা থেকে লুপ তৈরি হবে। তাহলে এই হলো একটা লুপ, এই যে একটা লুপ। তারপরে কি হবে, আবার কুণ্ডলন হবে, এই যে আবার কুণ্ডলন হবে। তারপর কি আবার একটু সোজা যাবে ক্রোমাটিডগুলা, তারপরে আবার গিয়ে আবার কুণ্ডলন, এই যে আবার কুণ্ডলন, আবার একটা লুপ, খেয়াল করো, আবার কুণ্ডলন, আবার একটু সোজা যাবে কে, ক্রোমাটিন ফাইবারটা। অর্থাৎ যে ক্রোমাটিন ফাইবার কি দিয়ে তৈরি, ডিএনএ দিয়ে তৈরি। আমি যদি দেখাই, তাহলে এই টুকুরে যদি আমি এখন জুম করে নিয়ে যাই, তাহলে এখানে কি আছে, ডিএনএ আছে। আমি এই জায়গা টুকুরে জুম করে নিয়ে গেলে এখানে কি পাচ্ছি, ডিএনএ। এই হলো সেই ডিএনএ। ওকে, তার মানে এই ডিএনএ দিয়েই তো আমরা জানি মূলত ক্রোমোজোম তৈরি হয়। তাহলে এই যে পুরা যে নীল সুতাটা আমরা দেখতে পাচ্ছি, আঁকলাম আমি, এই পুরা নীল সুতাটাই কিন্তু ডিএনএ দিয়ে তৈরি। এবং এই ডিএনএটা তাইলে এখানে কি হয়েছে, জায়গায় জায়গায় একটু বেশি কুণ্ডলিত হয়েছে, এবং কুণ্ডলনের মাঝখান দিয়ে কি হয়েছে, বড় লুপ বা ফাঁসের মতো সৃষ্টি করছে ডিএনএটাই। দেখো, সেই কারণে আমি এখানকার এই চিকন সুতাকে জুম করে এই জায়গাটায় দেখালাম, ডিএনএ করে দেখালাম। তাহলে এই হলো একটা ক্রোমাটিডের হিসাব। এইভাবে এই দিকেও আছে, ওই দিকেও আছে, যত লম্বা এমন। খেয়াল করো, এই ক্রোমোজোমগুলা কিন্তু সাইজে অনেক বড় বিধায় আমরা এদেরকে জায়ান্ট ক্রোমোজোম বলছি। কত বড়? 1 মিলিমিটার পর্যন্ত হইতে পারে। 1 মিলিমিটার মানে কিন্তু খালি চোখে দেখা যাওয়ার কথা। তবে যেহেতু ক্রোমোজোমকে তো খালি চোখে মানে কালারলেস, তাই এমনিতেই আমরা আমাদের চোখে সাধারণত আসে না। তারপরেও 1 মিলিমিটারতে খালি চোখে আমরা সেইভাবে দেখতে পাই না। কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, তাহলে 1 মিলিমিটার দৈর্ঘ্যের যে কোনো বস্তুকে যদি কালার করে দেখতে পাই, তাহলে একেবারে ক্লিয়ার আমরা দেখতে পাই। তাই এই জায়ান্ট ক্রোমোজোম হিসাবে এই যে ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এটাকে আমরা খুব ক্লিনভাবে দেখতে পাই। ওকে, এবার যদি আমি দেখাই, তাহলে দেখো যে এখানে এইটা তো আমি দেখাইলাম ব্লু কালার দিয়ে। এবার আমি যদি দেখাই, তাহলে নিচে এখানে আর একটা ক্রোমাটিড, খেয়াল করো, আমরা জানি প্রতিটা ক্রোমোজোম 2টা করে ক্রোমাটিড দিয়ে গঠিত হয়। তাহলে এটা আর একটা ক্রোমাটিড। এইটাও ঠিক কি সেম, ওখানে যেভাবে কুণ্ডলিত হয়েছে এখানেও কুণ্ডলিত হবে। এই পাশেও কি সেম জায়গায় একেবারে কি লুপ তৈরি হবে। খেয়াল করো,
আবার এই যেমন যা আছে সেম একেবারে ওই পাশেরটা যেমন আছে এই পাশেরটাও তুমি সেম পাবা। এইটাও কি দিয়ে তৈরি, এই সুতাটাও কিন্তু এই যে আমি এখানে যেটা গ্রিন কালারে দেখাইলাম এই সুতাটাও কিন্তু কি দিয়ে তৈরি হবে, এই সুতাটাও হলো ডিএনএ দিয়েই তৈরি হবে। তার মানে আমি যদি এই গ্রিন সুতাটাকে যদি আমি এখন জুম করি, এই যে দেখো গ্রিন এখান থেকে যদি জুম করি তাহলে এইটাও কি হবে, এইটাও কিন্তু আমরা দেখবো এটা কি দিয়ে তৈরি, এটা হলো ডিএনএ দিয়ে তৈরি। এই হলো সেই ডিএনএ। আশা করি তোমরা বোধহয় এই ক্রোমোজোমের ডিএনএ কোথায় আছে, ডিএনএ কিভাবে থাকে সেইটা বোধহয় তোমরা বুঝতে পারছো। তার মানে এই হলো ক্রোমোজোমের গঠন। এইটা একটা কি ক্রোমাটিড, যেটা আমি ব্লু কালারে দেখালাম, আবার এখানে গ্রিন কালারে দেখালাম যেটা, সেটা হলো আরেকটা ক্রোমাটিড। আমরা জানি যে এই ইন্টারফেস দশাতে প্রত্যেকটা ক্রোমোজোম তার কি কপি তৈরি করে, ডিএনএ রেপ্লিকেশন হয়, তারপর কি তার ক্রোমাটিডগুলো তার কপি তৈরি করে। এই দুইটা ক্রোমাটিড একসাথে কি জড়িয়ে পেঁচিয়ে থাকে, তাই কাছাকাছি থাকে এবং দুই ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোমের সৃষ্টি হয়। এখন দেখো নর্মাল ক্রোমোজোম যদি হতো তাহলে সেই ক্রোমোজোমের এই ডিএনএ খুব বেশি পরিমাণে কম্প্যাক্ট থাকতো, তারা হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে কম্প্যাক্ট থাকতো। আমি যদি দেখাই তাহলে মনে করো এখানে যদি আমি ব্ল্যাক কালারে দেখাই তাহলে এটা যদি তুমি নর্মাল ক্রোমোজোম দেখতে তাহলে কি হতো, এই হলো একটা ডিএনএ, মনে করো এটা একটা ডিএনএ, তাহলে এই ডিএনএটা এইভাবে না থেকে কিভাবে থাকতো, এই যে এইভাবে একেবারে সমানভাবে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করত, এইভাবে সমানভাবে টেলিফোনের তারের মতো পেঁচিয়ে থাকতো। কিন্তু ল্যাম্প্রাস ক্রোমোজোমের ক্ষেত্রে দেখো একটু সোজা একটু পেঁচানো, তারপরে আবার লুপ, আবার একটু কি পেঁচানো, আবার একটু সোজা আবার পেঁচানো, যে কারণে এদের কি হয় ডিএনএ সাইজ নর্মাল ক্রোমোজোমের ডিএনএ সাইজের থেকে ছোট বা সেই সাইজের ডিএনএ হইলেও যেহেতু কম্প্যাকশন কম, এখানে যেমন কম্প্যাকশন বেশি এখানে কম্প্যাকশন কম, যে একটু লম্বা আবার কম্প্যাকশন, আবার একটু কোনো মানে কুণ্ডলন নেই, দেখো এইটুকু জায়গায় কুণ্ডলন নেই, আবার এখানে একটু কুণ্ডলন, আবার মাঝে একটা কি লুপ, আবার একটুখানি কুণ্ডলন, আবার একটু কি কুণ্ডলন নাই, এইভাবে মানে কুণ্ডলন সব জায়গায় নাই। সেই কারণে কিন্তু এরা তুলনামূলক বড় হয়ে যায়, অনেক বেশি বড় হয় নর্মাল ক্রোমোজোমের তুলনায়। বাট নর্মাল ক্রোমোজোমে কিন্তু তুমি কোনো জায়গায় কি এমন শুধু একটা ডিএনএকে পাবা না, যেখানে একটু ডিএনএ তারপরে এখানে একটু পেঁচাইছে, আবার ডিএনএ সোজা হয়ে গেছে আবার পেঁচাইছে, এমন কিন্তু না। নর্মাল ক্রোমোজোমে কি পাবা, যে ডিএনএ তাও একবার না 3 টাইমস পেঁচাবে, পেঁচিয়ে এতটা কম্প্যাক্ট হবে যে অনেক লম্বা ডিএনএও এমনভাবে পেঁচাবে যে সেটা খাটো হয়ে একেবারে ছোট হয়ে আসবে। কিন্তু এই ল্যাম্প্রাস ক্রোমোজোমের ক্ষেত্রে সেইটা হবে না, কিছু ডিএনএ একটুখানি কি সোজা থাকবে, না পেঁচিয়ে একটু সোজা হবে, সামান্য একটু পেঁচাবে, লুপ তৈরি করবে, আবার সামান্য পেঁচাবে, আবার কিছু দূর সোজা হয়ে যাবে, আবার কি একটু পেঁচাবে, এইভাবে এরা সামনে মানে এদের অনুদৈর্ঘ্য বরাবর এরা আগাইতে থাকে। সেই কারণে এরা কিন্তু সাইজে বড় হয়ে পড়ে, সাইজে ক্রোমোজোমগুলো দেখতে বড় দেখায়। ওকে, তাহলে আমরা মোটামুটি জানলাম যে প্রতিটা ল্যাম্প্রাস ক্রোমোজোমে কি থাকছে, 2টা করে ক্রোমাটিড থাকছে, এবং ক্রোমাটিড 2টা কিভাবে থাকছে, ওই যে বললাম যে কিছু দূর পর পর কুণ্ডলন এবং কিছু দূর পর পর মানে কুণ্ডলনের মাঝে আবার কি লুপ তৈরি হচ্ছে। এবার তুমি যখন এই ক্রোমোজোমকে দেখবা তখন তোমাকে রং করে দেখতে হবে, আর রং করে যখন দেখবা তখন এই কুণ্ডলিত এই অঞ্চলটা যেখানে ক্রোমোজোম কি বেশিভাবে কি কুণ্ডলিত আছে এই জায়গাগুলো রং বেশি ধারণ করবে, এই যে এই জায়গাগুলোতে কুণ্ডলন থাকার কারণে ক্রোমোজোমের ডিএনএর কুণ্ডলন বেশি থাকার কারণে এই পার্টিকুলার জায়গাগুলোতে রং বেশি ধারণ করবে, আর এই জায়গাগুলোতে রং তুলনামূলক কম ধারণ করবে এই জায়গাগুলা। তাহলে রং যে জায়গায় বেশি ধারণ করে সেই জায়গাটাগুলাকে আমরা বলে থাকি ক্রোমোমিয়ার। কি বলি? ক্রোমোমিয়ার। তাহলে এইটুকু হলো একটা ক্রোমোমিয়ার। ক্রোমো শব্দের অর্থ রং, আর মিয়ার শব্দের অর্থ বিন্দু। অর্থাৎ ক্রোমোজোমকে দেখার জন্য যখন তুমি রঞ্জিত করবা তখন যে বিন্দুগুলাতে রং বেশি ধারণ করবে সেই বিন্দুগুলারে কি বলি আমরা? ক্রোমোমিয়ার বলে থাকি। ওকে, তাহলে এই পার্টিকুলার জায়গাগুলাতে তুমি কি দেখতে পাবা? যে বেশি বেশি রং ধারণ করবে সেই জায়গাগুলোকে আমরা বলবো ক্রোমোমিয়ার। তাহলে এই লম্বা যে সুতার মতো অংশটুকু সেটারে আমরা বলবো অক্ষ, আর প্রতিটা অক্ষে একটুখানি পরপর কি থাকবে? ক্রোমোমিয়ার থাকবে। আর ক্রোমোমিয়ার থেকে কি সৃষ্টি হবে? দুই পাশে লেটারালি, মানে একদম একই জায়গা থেকে দুই পাশে দুইটা করে দুইটা লুপ সৃষ্টি হবে, যাদেরকে আমরা বলে থাকি হলো
ক্রোমোজোমাল লুপ। এইভাবে ক্রোমোজোমাল বা লেটারাল লুপ যেটাকে আমরা বলি, সেই লুপ সৃষ্টি হবে। ওকে, তাহলে এই হলো দুই পাশ দিয়ে লুপ সৃষ্টি হবে। এখন এই জিনিসটাকে যদি আমি এখন জুম আউট করি, এটাকে তো আমি অনেক জুম করে দেখাইছি, আমি যদি এটার একটু জুম আউট করে যদি আমি আঁকি, খেয়াল করো এই জায়গাটাতে মনে করো এই জিনিসটা জুম আউট করে আমি আঁকবো, তাহলে দিস ইজ কি, এই যে এইটা মনে করো অক্ষ, আর এইটা কি একটা ক্রোমোমিয়ার, এইটা ক্রোমোমিয়ার, এই যে এইগুলো সেই ক্রোমোমিয়ার, ঠিক আছে, এই যে এইগুলা, এই বিন্দুগুলা ক্রোমোমিয়ার, কারণ এই জায়গায় কি আছে, ডিএনএ একটু বেশি কম্প্যাক্ট আছে, তাই ক্রোমোমিয়ার। এবার এই জায়গা থেকে যদি আমি একটা লুপ বের করি, এখানে যদি একটা লুপ বের করি, এই যে লুপ, প্রতি জায়গা থেকে লুপ বের করো, এইবার দেখো তাহলে ক্রোমোজোমটা দেখতে একেবারে ল্যাম্প পরিষ্কার করার, ল্যাম্পের চিমনি পরিষ্কার করার যে ব্রাশ, সেই ব্রাশের মতো দেখাবে। এই যে ঠিক দেখাচ্ছে না, দেখো একেবারে ল্যাম্পের ব্রাশ পরিষ্কার করার মতো, ল্যাম্পের চিমনি পরিষ্কার করার মতো যে ব্রাশ, সেই ব্রাশের মতো দেখাবে। তার মানে এই ক্রোমোজোমের জাস্ট এইটুকু অংশকে আমি এখানে জুম করে দেখাইছি, জাস্ট এইটুকু অংশকে, এই যে এইটুকু অংশকে আমরা জুম করে এই জায়গাটাই দেখাইছি। ওকে, ঠিক আছে, এইটুকু, জাস্ট এইটুকু যতটুকু মার্ক করলাম, সেইটাকে আমি এখানে জুম করে দেখাইলাম, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা বেশ কিছুটা ধারণা এদের গঠন সম্পর্কে পেয়ে গেছি। এবার আমি একটু ছবি দেখাবো তোমাদের, খেয়াল করো। আমরা যদি এখন এদের ছবি দেখি, এই যে এই ছবিটা এখন আমরা দেখব, এই যে দেখো, এই হলো, আমরা যদি দেখি তাহলে এক জোড়া ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এখানে ভালো করে যদি দেখি তাহলে একটু খেয়াল করো, এই হলো এক জোড়া ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এইটা একটা ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এইটা কি আর একটা ল্যাম্ব্রাস ক্রোমোজোম। এখন এরা জোড়াবদ্ধ কেন একটু পরে বলবো, তার আগে যদি আমরা একটা ল্যাম্ব্রাস ক্রোমোজোমের কিছু অংশকে জুম করে দেখি, তাহলে এই দেখো সেই ল্যাম্ব্রাস ক্রোমোজোমের কিছু অংশ। তাহলে আমরা এখন এই অংশটারে কি বলছি, অক্ষ। আর এই যে এখানকার যে বিন্দুগুলো আছে সেইগুলোর নাম কি বলছি, ক্রোমোমিয়ার, কারণ এখানে ডিএনএ একটু বেশি কম্প্যাক্ট থাকে, তাই রং বেশি ধারণ করে। আর এই যে গঠনগুলা দেখতে পাচ্ছি, এইগুলা হলো লুপ। দেখো একটা লুপ বড়, একটা লুপ ছোট, একটা লুপ বড়, একটা লুপ ছোট, অর্থাৎ প্রত্যেকটা লুপ কিন্তু এক সমান না, কোনো লুপ বড়, কোনো লুপ হলো ছোট। এই যে আমরা যদি এখানে দেখি, এই যে দেখো, আমি যদিও এখানে দুইটাই সেম সাইজের লুপ দেখাইছি, তবে এখানে দেখো একটা লুপ, এই পাশের এই লুপ যে সাইজের হবে, এই পাশেও তাই হবে। এখানে কিন্তু দুইটা ক্রোমাটিড আছে, খেয়াল করো, এই পাশে একটা ক্রোমাটিড এইভাবে গেছে, এই পাশে আর একটা ক্রোমাটিড এইভাবে গেছে, দুইটা ক্রোমাটিড বোঝানোর জন্য আমি এখানে দুই কালারকে ব্যবহার করছি। ওকে, কিন্তু দূর থেকে দেখলে দুই, মানে অক্ষটাকে মনে হবে একটা সুতাই বলে মনে হবে, কিন্তু সেখানে দুইটা সুতা আছে, ঠিক আছে। আর এই পাশে এইগুলা লুপ, একটা বড় লুপ, একটা ছোট লুপ, একটা বড় লুপ, তারপর আবার ছোট লুপ, বড় লুপ, ছোট লুপ, বড় লুপ, এইভাবে গেছে গিয়ে এটা দেখতে একেবারে মাইক্রোস্কোপে দেখলে একেবারে ওই ল্যাম্প পরিষ্কার করা ব্রাশের মতো দেখায় দেখে, তাই এদের নাম হলো ল্যাম্ব্রাস ক্রোমোজোম। এবার যদি আমরা এই অংশটাকে আর একটু জুম করি, এই যে দেখো, জাস্ট একটা লুপকে যদি জুম করি, তাহলে এই যে দেখো আমি যেভাবে আঁকলাম, তাহলে এইটা একটা ক্রোমাটিড, কিছু দূর গিয়ে দেখো একটু কি পেঁচাইছে বেশি, তারপরে লুপ তৈরি করছে, পরে আবার পেঁচাইছে, আবার সোজা হয়েছে। এই যে দেখো, একটু আগে আমি যেটা তোমাদেরকে বুঝাইলাম সেটা। তাহলে এই টোটাল সুতাটা একটা ক্রোমাটিড, এই পাশের এই টোটাল সুতা হলো আর একটা ক্রোমাটিড। শুধু এই জায়গাটুকুরে আমরা বলছি কি, শুধু এই জায়গাটুকুরে আমরা বলছি হলো ক্রোমোমিয়ার, আর এই লম্বা অংশটারে আমরা বলছি অক্ষ, আর এই প্রতিটা অংশকে কি বলছি আমরা, ক্রোমাটিন লুপ। এটা একটা ক্রোমাটিন লুপ, এইটা হলো আর একটা ক্রোমাটিন লুপ। তার মানে আমার মনে হয় যে এই ছবিটা যদি আমরা এখন দেখি, তাহলে এই একটা ল্যাম্ব্রাস ক্রোমোজোমের গঠন আমরা খুব ভালোভাবে বোধহয় বুঝে যাব। এখানে যদি দেখি, তাহলে এই হলো কি, এখানে যদি দেখি এক জোড়া ল্যাম্ব্রাস ক্রোমোজোম, তার একটুখানি অংশের জুম করা অংশ, আর জাস্ট একটা লুপের জুম করা অংশ হলো এইটা। তাহলে এই ছবিটাতে মোটামুটি আমরা এই একটা ল্যাম্ব্রাস ক্রোমোজোমের গঠন বুঝে গেলাম। এখন দেখো, এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম যখন থাকে তখন জোড়ায় জোড়ায় অবস্থান করে, কারণ আমি আগেই বলছি যে এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম তুমি কখন দেখতে পারবা, যে
ওই যে স্যালামেন্ডার বলো যা বা ম্যামাল বলো বা অ্যাভিস যার কথাই বলি না কেন, তাদের ও সাইটে যে কিন্তু তুমি পাবা। ও সাইট যখন বিভাজিত হবে কোন পদ্ধতিতে? মিওসিস পদ্ধতিতে। এই মিওসিস পদ্ধতির প্রোফেজ ওয়ানের জাইগোটিন দশা, এই দশায় আমরা দেখে থাকি। এখন দেখো, জাইগোটিন দশাতে আমরা কি জানি? ক্রোমোজোমগুলো কিন্তু সিঙ্গেল থাকে না, ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। অর্থাৎ বাবা থেকে আগত ক্রোমোজোম আর মা থেকে আগত ক্রোমোজোম একসাথে জোড়া বেঁধে ফেলে। কোন ধাপে? এই প্রোফেজ ওয়ানের জাইগোটিন উপধাপে। তোমরা জানো এটা, প্রোফেজ ওয়ানের জাইগোটিন উপধাপে দুইটা গিয়ে জোড়া বেঁধে ফেলে। ওকে, বাদলো। এবার এই জাইগোটিন উপধাপের পরেই কি আসবে? জাইগোটিন শেষ হয়ে গেলে আসবে কি? প্যাকাইটিন। ঠিক আছে, তারপরে কি? ডিপ্লোটিন। আমরা জানি লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। ওকে, তো এই জাইগোটিন উপধাপে যে প্রথমে ভালো দেখা যায়, ধীরে ধীরে অবশ্য ডিপ্লোটিন পর্যন্ত তুমি ভালো দেখতে পাবা, ডিপ্লোটিনে গিয়েও ক্লিয়ার দেখতে পাবা। মনে করো এটা এখন ডিপ্লোটিন অবস্থা। প্যাকাইটিনে গিয়ে আমরা জানি জাইগোটিনে দুইটা একসাথে হয়, প্যাকাইটিনে গিয়ে তাদের মধ্যে এই কি এক্স আকৃতির সংযোগগুলো তৈরি হয়। অর্থাৎ এটা প্যাটার্নাল, এটা ধরো ম্যাটার্নাল, এটা প্যাটার্নাল, এটা ম্যাটার্নাল। তাহলে বাবা থেকে আগত এবং মা থেকে আগত ক্রোমোজোমগুলো জাইগোটিনে এসে জোড়া বাঁধে। সেই সময় দৃষ্টিগোচর হওয়া শুরু করে ল্যাম্ব্রাস ক্রোমোজোম। আর ডিপ্লোটিনে গিয়ে তুমি একেবারে ক্লিয়ার কিভাবে দেখবা? এই যে এখানে যে দুইটার মধ্যে যে প্যাকাইটিন উপদশায় যে দুইটা মানে জায়গায় জায়গায় কায়াজমা তৈরি হয়, সেইটা তুমি ডিপ্লোটিনে গিয়েও ক্লিয়ার দেখতে পাবা। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো অ্যাকচুয়ালি কায়াজমা। কারণ আমরা জানি কি যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড বা দুইটা ক্রোমোজোমের মধ্যে যে এক্স আকৃতির সংযোগ তৈরি হয়, সেই সংযোগগুলোকে বলা হয় হলো কায়াজমা। তাহলে দেখো এখানে কি একটা এক্স আকৃতির সংযোগ আছে, এরপরে এই যে টুকুতে কি আছে? আরেকটা এক্স আকৃতির সংযোগ, এখানে আরেকটা এক্স আকৃতির সংযোগ। প্রতিটা এক্স আকৃতির সংযোগকে আমরা একটা কায়াজমা বলে থাকি। তাই আমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে উপরে, এইটা অ্যাকচুয়ালি একটা ক্রোমোজোম না, এইটা অ্যাকচুয়ালি দুইটা। খেয়াল করো, এক জোড়া ক্রোমোজোমকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। কোন এক জোড়া? বাবা থেকে আগত এবং মা থেকে আগত একই আকার আকৃতি এবং একই বৈশিষ্ট্য ধারণকারী দুইটা ক্রোমোজোমকে আমরা বলে থাকি হোমোলোকাস ক্রোমোজোম বা হোমোলোকাস পেয়ার। তার মানে আমরা এখানে ল্যাম্ব্রাস ক্রোমোজোমের হোমোলোকাস পেয়ারকে দেখতে পাচ্ছি। এবং এই হোমোলোকাস পেয়ারটা আমরা এখন কোন ধাপে গিয়ে দেখছি? জাইগোটিনে পেয়ারটা সৃষ্টি হয়, প্যাকাইটিনে গিয়ে কি এই কায়াজমাগুলা সৃষ্টি হয়, আর ডিপ্লোটিনে গিয়ে কি হয়? ডিপ্লোটিনে গেলে আমরা তখনও কায়াজমাটাকে স্পষ্ট দেখতে পাই। তো এইটা মনে করো প্যাকাইটিন শেষে আমরা ডিপ্লোটিনের শুরুতে দেখছি। তাহলে জাইগোটিনে জোড়া বাঁধছিল, প্যাকাইটিনে জায়গায় জায়গায় কি কায়াজমা তৈরি হয়েছিল, আর ডিপ্লোটিনে গিয়ে কায়াজমাগুলো আমরা স্পষ্ট দেখে থাকি। তাই এইটা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, সেইটা হলো এক জোড়া ক্রোমোজোমকে দেখছো, এক জোড়া ল্যাম্ব্রাস ক্রোমোজোমকে দেখছো। কখন? ডিপ্লোটিন, প্রোফেজ ওয়ানের ডিপ্লোটিন উপদশায় এই অবস্থায় দেখবা। আর এই দুই ক্রোমোজোমের মাঝে যে এক্স আকৃতির সংযোগগুলা, এই সংযোগগুলাকে আমরা বলছি কায়াজমা। অর্থাৎ কায়াজমা সৃষ্টি হওয়া অবস্থায় সাধারণত আমরা ক্রোমোজোমগুলাকে ভালো দেখে থাকি। কারণ এই সময় এই জাইগোটিনের শেষ থেকে শুরু করে ডিপ্লোটিনের শুরু পর্যন্ত হলো ক্রোমোজোম সব থেকে স্পষ্ট দেখা যায়। কারণ এই সময় তাদের কম্প্যাকশন বেশি থাকে এবং রং বেশি ধারণ করার কারণে এই টাইমটাতে ক্রোমোজোম সব থেকে কি ভালো দেখা যায়। ওকে, তাই তুমি হয়তোবা যখনই ক্রোমোজোমটা ল্যাম্ব্রাস ক্রোমোজোমকে দেখবা, হয়তোবা এই অবস্থায় দেখবা, দেখে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে এই দুইটা মিলে বোধহয় একটা ক্রোমোজোম, এইটা একটা ক্রোমাটিড, এইটা আর একটা ক্রোমাটিড। তা কিন্তু না, এইটা একটা স্বতন্ত্র ক্রোমোজোম, এইটা আর একটা স্বতন্ত্র ক্রোমোজোম। তার মানে এখানে এক জোড়া ক্রোমোজোম আছে এবং প্রতিটা ক্রোমোজোমে কিন্তু আবার দুইটা করে ডিএনএ আছে। এই ক্রোমোজোমের উপর দিয়ে একটা ডিএনএ এবং এই ক্রোমোজোমের, দেখো এই ক্রোমোজোমের উপর দিয়ে ডিএনএ, এই ক্রোমোজোমের আবার নিচে দিয়ে আরেকটা ডিএনএ। ঠিক আছে, এবং প্রতিটা ক্রোমোজোমের যে অক্ষ, সেই অক্ষের মধ্যেও কিন্তু দুইটা ডিএনএ আছে। ওকে, কারণ কখন? কোষ বিভাজনের আগে ইন্টারফেস দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়ে এমন হয়ে থাকে। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা এখন এই ল্যাম্ব্রাস ক্রোমোজোমের গঠন অনেকাংশে বুঝে গেলাম। সাইজ তো বলছি 1 মিলিমিটার পর্যন্ত লম্বা হইতে পারে এরা। এবার প্রশ্ন হলো যে এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম থাকার উদ্দেশ্যটা কি?
খেয়াল করো, এই ওটিট থেকে আমরা জানি প্রথম কি ওসাইট বিভাজিত হয়ে একসময় ডিম্বাণুতে পরিণত হয়। এই ডিম্বাণু নিষেকের ফলে জাইগোটে পরিণত হয় এবং সেই জাইগোট কিন্তু ধীরে ধীরে, খেয়াল করো, এই জাইগোট হলো ধীরে ধীরে বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ একটা প্রাণীতে পরিণত হয়। তা দেখো, এই যে যাদের কথা বললাম, যে স্যালামেন্ডার বলো, কিছু পাখি, রেপটিলিয়া, এদের কথা বললাম, এদের ডিমে প্রচুর কি প্রোটিন থাকে, প্রচুর খাদ্য জমা থাকে, যার ফলে এদের কি হয়, নিষেক ক্রিয়া যেমন কি ত্বরান্বিত হয় বা ভালোভাবে সম্পন্ন হইতে পারে, সাথে সাথে নিষেকের পর কি হয়, ওই কোষটা, জাইগোট কোষটা, সেইটা আবার বারবার বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ একটা প্রাণীতে পরিণত হইতে পারে। খেয়াল করো, হওয়ার জন্য কি লাগে, প্রচুর কি খাদ্যের দরকার হয়, কারণ একটা ডিম কিন্তু খাদ্য শোষণ করতে পারে না, খাদ্য গ্রহণ করতে পারে না। তাহলে ডিম যেহেতু খাদ্য গ্রহণ করে না, যেমন আমরা আমাদের মায়ের পেটের মধ্যে জরায়ুতে কি মানে ডেভেলপ করি, আমাদের ক্ষেত্রে কি হয়, মা এবং আমাদের টিস্যু দিয়ে প্লাসেন্টা নামক একটা বিশেষ ধরনের গঠন তৈরি হয়। মায়ের শরীর থেকে খাদ্য এসে প্লাসেন্টায় জমা হয়, প্লাসেন্টা থেকে সেই খাদ্য আমাদের শরীরে আসতে থাকে। যতদিন পর্যন্ত প্লাসেন্টা তৈরি না হয় ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের কি করছে, কুসুমথলি দিয়ে দিছে। আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন আমাদের শরীরের সাথে কুসুমথলি কি যুক্ত থাকে, অর্থাৎ খাদ্য সমৃদ্ধ পদার্থকে আমরা বলছি কুসুম যুক্ত থাকে। সেইটার থেকে খাদ্য বা নিউট্রিশন নিয়ে মূলত আমরা ডেভেলপ করতে থাকি। তারপর যখন আমাদের মা এবং আমাদের শরীরের অংশ থেকে যখন প্লাসেন্টা বা অমরা তৈরি হয়ে যায়, তখন খাদ্য এসে অমরায় জমা হয়, অমরা থেকে আমাদের শরীরে আসতে থাকে, তখন আর কুসুমের দরকার হয় না, মা যা খায় সেগুলো আমরা কি অটোমেটিক পেয়ে যাই। কিন্তু যাদের ডিম হয়, ডিম থেকে যাদের বাচ্চা হয়, তাদের কিন্তু মায়ের শরীর থেকে খাদ্য নেওয়ার আর কোনো সুযোগ কিন্তু থাকে না। অর্থাৎ ওই ডিমের মধ্যেই যে খাদ্য বা যে প্রোটিন থাকবে, সেই প্রোটিন বা সেই এনজাইম যা থাকে, সেইগুলা দিয়েই তাদের কি মেটাবলিজম চলবে, এবং সেই মেটাবলিজমের কারণেই কোষগুলা দ্রুত বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হবে। যে কারণে ওই কোষগুলাতে, ওই ডিম্বাণুতে প্রচুর পরিমাণে খাদ্যের দরকার হয় বা প্রোটিনের দরকার হয়। আর আমরা জানি ডিএনএর কাজ হলো প্রোটিন তৈরি করা, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়াতে প্রোটিন তৈরি করা। তাই খেয়াল করো, এই যে লুপগুলা সবসময় কি ওপেন থাকে, অর্থাৎ ফাঁকা ফাঁকা থাকে, এক লুপ থেকে আরেক লুপের মধ্যে কি জায়গা থাকে। দেখো, এক লুপ থেকে আরেক লুপের মধ্যে কি জায়গা আছে, যেন খুব সহজেই এই যে লুপটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই লুপে থাকা ডিএনএ, মনে করো এই নীলে যে অংশটুকু, যে এখানে যে ডিএনএ আছে, এই ডিএনএ থেকে সহজেই যেন কি হইতে পারে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে আরএনএ তৈরি হইতে পারে, এবং সেই আরএনএ সহজেই যেন কি তৈরি করে, আমরা জানি যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তারপর সেই আরএনএ কোথায় ঢুকে, এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ রাইবোজোমের মধ্যে ঢুকলে টিআরএনএ আবার রাইবোজোমে এসে এমআরএনএর সাথে মিলিত হয়, এমআরএনএর কোডনের সাথে টিআরএনএর অ্যান্টিকোডন ম্যাচ করে মিলিত হইতে থাকে, এবং তারা রাইবোজোমের মধ্যে অ্যামিনো অ্যাসিড জমা করে করে একসময় প্রোটিন তৈরি করে দেয়। আমরা জানি, তাই যেহেতু প্রচুর পরিমাণে খাদ্য দরকার, প্রোটিন দরকার, কার, ওই ডিমটার বা ডিম্বাণুটার, যেন সেটা দ্রুত বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হইতে পারে। তাই নিয়মিত বা প্রচুর পরিমাণে প্রোটিন দরকার হয় বিধায় এই লুপগুলা এইভাবে একটু কি বাড়তি থাকে, এবং এই লুপের মধ্য থেকে প্রতিনিয়ত এমআরএনএ তৈরি হতে থাকে। সেই এমআরএনএ আবার কি হয়, সেই এমআরএনএ আবার ডিএনএতে ট্রান্সলেশন প্রক্রিয়ায় রাইবোজোমে ঢুকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে দেয়, এবং সেই প্রচুর প্রোটিন যত বেশি মানে এমআরএনএ তৈরি করতে পারবে, তত বেশি প্রোটিন তৈরি হবে, এবং সেই প্রোটিনগুলা সাধারণত কোথায়, ওই ওসাইটের মধ্যে, অর্থাৎ ডিম্বাণুর মধ্যে সেইটা জমা থাকবে। ঠিক আছে, এই উদ্দেশ্যেই মূলত কি হয়, যে এই লুপগুলা সবসময় ওপেন থাকে এবং এক লুপ থেকে আরেক লুপের মধ্যে ফাঁকা জায়গা থাকে, যেন এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কি সবসময় চলতে পারে। কিন্তু সাধারণ ক্রোমোজোমে যেহেতু একেবারে সব প্যাকড হয়ে যায়, সেখানে কিন্তু আমরা জানি যে আনজিপিং হওয়াটা তখন কষ্ট হয়ে যায়, এবং সেখানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হইতে সময় লাগে বা নির্দিষ্ট সময়ে সেটা করতে হয়। বাট এখানে কি তারা সবসময় রেডি থাকে যেন দ্রুত বেশি বেশি করে প্রোটিন তৈরি করতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা এই বিশেষ পদ্ধতিতে
এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম তৈরি করে দিছে। আমি যদি এখন এই ছবিটাই দেখাইতাম, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, তাতে এই যে লুপগুলার মাঝে মাঝে ফাঁকা, কিন্তু তুমি যদি এইটাকেই দেখতা কিসে, সাধারণ ক্রোমোজোমে, তাহলে একেবারে নিরেট দেখতে পারতা, কোনো ফাঁকা থাকতো না। যার ফলে কি হতো, এই যে এমন দেখতে পারতা একেবারে কি নিরেট, তাই সেটাকে অবভিয়াসলি কি অনেক বেশি কি খাটো এবং মোটা হয়ে যেত। ঠিক আছে, মোটা এটার থেকে মোটা নাও হইতে পারে, কিন্তু খাটো তো হয়ে যেত। বাট এদের মধ্যে এই লুপগুলা থাকার কারণে আর এক লুপ থেকে আর এক লুপের মধ্যে গ্যাপ থাকার কারণে মূলত এই ক্রোমোজোমগুলা লম্বায় অনেক বড় হয়ে যায়, যে কারণে এই ক্রোমোজোমদেরকে আমরা জায়ান্ট বা দৈত্যাকার ক্রোমোজোম ক্যাটাগরিতে ফেলে থাকি, আলোচনা করে থাকি। এবং পলিটিন নামে যে ক্রোমোজোমটা নিয়ে আলোচনা করছিলাম, তার থেকেও এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম বেশি বড় হয়ে থাকে। ওকে, তাহলে এই ছিল ল্যাম্ব্রাস ক্রোমোজোম সংক্রান্ত তথ্যাদি। এবং শুধু তথ্য না, আমি ক্লাসের ক্ষেত্রে শুধু তথ্য প্রোভাইড করাকে আমি ক্লাস বলে মনে করি না, তথ্যের সাথে সাথে সেই তথ্যের অনুধাবন করিয়ে দেওয়াও আমার কাছে মনে হয় ক্লাসের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেইভাবে আমি চেষ্টা করি। আমি জানি না যে তোমরা কতটুকু বুঝলা, আর আমি যে চেষ্টা করলাম কতটা সফল হয়েছি জানি না। সফলতা বোঝা যাবে যে তোমরা যখন এই ল্যাম্ব্রাস ক্রোমোজোম নিয়ে নিজেরা স্টাডি করবা, করার সময় আমার এই লেকচারটা আরেকবার একটু দেখে নিবা। এটা তো অবশ্যই ইউটিউবে থাকবে, ফেসবুকে আছে, পরবর্তীতে ইউটিউবেও যাবে। যখন ইচ্ছা তখন তোমরা এটা খুঁজে বের করে দেখে নিতে পারবা। সেইটা দেখে নিয়ে আমার মনে হয় পড়ার সময় একবার যদি দেখে নাও, আশা করি ল্যাম্ব্রাস ক্রোমোজোম তোমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে মোটামুটি আমার মনে হয় যে ল্যাম্ব্রাস ক্রোমোজোম নিয়ে আর বেশি আলোচনার দরকার নাই। পরবর্তীতে আর কি আছে তোমাদের সিলেবাসে, আপাতত আসলে সিলেবাস তো সবসময় মুখস্থ থাকে না, মনে পড়ছে কিছু কিছু টপিকের কথা, যে এখনও হয়তো বা 2-1টা টপিক বাদ থাকতে পারে। আমার যতটুকু মনে হয় যে বিটা ক্রোমোজোম, সিনাপটিক্যাল কমপ্লেক্স, তারপরে যে বিটা ক্রোমোজোম, এরকম কয়েকটা টপিক বোধহয় তোমাদের সিলেবাসে আছে, যেগুলো আমি এখনও টাচ করি নাই। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদের কোর্স প্রায় শেষের দিকে। আমার মনে হয় যে এখন যদি তোমাদের ক্লাস আপাতত বন্ধও করে দেওয়া হয়, তোমাদের ক্লাস হয়তো বা তোমাদের এই জায়গায় তখন অন্যদের, তোমাদের বড় ভাইদের বা কারো বা ছোটো ভাইদের কারো ক্লাস যদি নিই, তাদের কিছুটা এগিয়ে দিলে আমার মনে হয় তারা বেশি বেনিফিটেড হবে। তো সেইটা আমি একটু বিভাগীয় প্রধান আপার সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে রুটিনের মাধ্যমে আমরা জানিয়ে দিব যে আগামী দিন আমরা তোমাদের যে ছিটে ফোটার যে টপিকগুলো বাকি আছে সেইগুলো নিয়েই আমি ক্লাস করব, নাকি আমি আজকেই শেষ করব, সেটা আমরা এসে আলোচনা করে পরবর্তীতে জানিয়ে দিব। তা আশা করি তোমরা যদি ক্লাসগুলো দেখো, তাহলে সাইটোলজিতে যে টপিকগুলো ছিল তার 90% টপিক কিন্তু আমরা কাভার করে ফেলছি, এবং কঠিন কঠিন সব টপিকই মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তাহলে আজকে আর কথা নয়, আজকের মতো ক্লাস এখানেই শেষ। যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও, কোন পার্টিকুলার জায়গাতে তোমরা বুঝো নাই সেই বিষয়টা আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা জানানো। ওকে, আর দোয়া রাখবা আমার জন্য, দোয়া রাখবা সবার জন্য। আর প্রতিবারের মতো একই কথা বলি যে যত দ্রুত সম্ভব তোমাদের সাথে যেন সরাসরি দেখা হয়, সেই দোয়াটাই আল্লাহর কাছে করো। ভালো থাকো সবাই, দোয়া করো এবং ভালো রাখো মানুষকে। ধন্যবাদ সবাইকে।